আমি ভাবতাম আমি বাংলাদেশের প্রায় সব জায়গায় চিনি। আমার কাছে টাঙ্গাইল মানেই ছিল চমচম আর শাড়ির দোকান। কিন্তু এই যাত্রা আমাকে শিখিয়েছে এই দেশকে চেনা এত সহজ না। মানচিত্রে যতটা ছোট, গল্পে ততটাই গভীর। তাই আজ আমি বের হয়েছি টাঙ্গাইলকে নতুন করে চিনতে। আজকের যাত্রা শুরু টাঙ্গাইলের সবচেয়ে পুরনো ইসলামিক স্থাপনা আতিয়া মসজিদ দিয়ে। ১৬০০ সালের সময় মুঘল আমলের নীরব আকাশের নিচে সৈয়দ খান পান্নি নির্মাণ করেন এই অনন্য মসজিদ। ৪টি গম্বুজ, সূক্ষ্ম টেরাকোটা নকশা আর বাংলার মাটি ও মুঘল শিল্পের মিক্সচার। এই মসজিদটা টাঙ্গাইলের ওয়ান অফ দ্য ওল্ডেস্ট মসজিদ। কি জোস ব্যাপারটা, মানে ৪০০ বছর আগের মসজিদ এখনো এই এলাকায় টিকে আছে। এক সময় বাংলাদেশের ১০ টাকার নোটে এই মসজিদের ছবি ছিল। যেন রাষ্ট্র নিজেই একদিন স্বীকার করেছিল এই ইটের ভেতরে লুকানো গুরুত্বকে। এখানে দাঁড়ালে মনে হয় সময় চলে গেছে, কিন্তু সৌন্দর্য রয়ে গেছে ঠিক আগের মতো। বাংলাদেশ হাজার বছর ধরে কাপড় শিল্পে দক্ষ, আর টাঙ্গাইল তার এক উজ্জ্বল উদাহরণ। আমরা শহরের দোকান থেকে কিনে ফেলি রঙিন শাড়ি, কিন্তু এই গ্রামে এসে বোঝা যায় একটা শাড়ির পেছনে কত গল্প লুকিয়ে থাকে। পাথরাইল যেন সুতোয় বাঁধা এক গ্রাম। এখানে শব্দ কম, কিন্তু তাতে ঠকঠক আওয়াজ কখনো থামে না। ঘরের উঠানে বসে তৈরি হয় শাড়ি, হাত বদল হয় প্রজন্ম থেকে প্রজন্মে। আমাগো মেলা কাজ আছে যেখানকার মেশিনে কাজ করে। হ্যাঁ, আমাগো একটা কোনো মেশিন নেই। হ্যাঁ, বাতাটাই মেশিন। এমনি কিরকম সময় লাগে একটা শাড়ি বানাইতে? শাড়ি বানাইতে 20 দিন সময় লাগে। 20 দিন লাগে? বাপ রে বাপ, খাটনি আছে তো, কষ্ট আছে। হ্যাঁ, ওই যে একটা শাড়ি বুঝে সব হাতে কাজ তো। আমাদের শাড়ি মানে একটা সিস্টেম আছে, শাড়ি ছিঁড়ে যাবে, আমাদের ডিজাইন কিছু হবে না। ডিজাইন কিছু হবে না। কয় বছর ধরে করতেছেন? 40 বছরের বেশি হয়েছে। অনেক দিন। 48 বছরের কম মানে আর কি। মডার্ন মেশিন যেখানে মিনিটে কাজ শেষ করে দেয়, এই তাপ নেয় দিন, কখনো সপ্তাহ, কখনো মাস। কারণ এখানে গতি না, গুরুত্ব পায় শিল্প। প্রধানমন্ত্রী আমার মেলা শাড়ি পরছে। আসলে প্রধানমন্ত্রী আমার 1 লক্ষ টাকা পুরস্কার দিয়েছিল এক শাড়ি। বাহ, প্রধানমন্ত্রী বলতে শেখ হাসিনা। শেখ হাসিনা, হ্যাঁ। 1 লাখ টাকা শাড়ি কয়দিন লাগছে বানাইতে? ওটা 1 লাখ টাকা শাড়ি 3 মাস। এটা আমি যতটুকু চালাই হাঁটতেছি কে নিকে আমি নিজে জানি, আরেকজন শিখিয়ে দিয়ে হাঁটতেছি। যে না জানে, যে না পারে, সে পারবো না। সত্যি বলতে আসলে অবাক লাগে, টিনের চালের নিচে বসে বানানো এই শিল্প কিভাবে দেশের মানুষের, এমনকি প্রধানমন্ত্রীর গায়ে পৌঁছে যায়। এটাই হয়তো শিল্পের আসল জাদু। মধুপুরের শালবন প্রায় 10 থেকে 12 হাজার বছরের পুরানো এক সবুজ স্মৃতি। শেষ আইস এজের পর ধীরে ধীরে গড়ে ওঠে এই বন। পাকিস্তান আমলে এটিকে রিজার্ভ ফরেস্ট ঘোষণা করা হলেও প্রকৃতি এখানে মানুষের আগেই নিজের ঘর বানিয়ে ফেলেছিল। এই বনে ঢুকলে বোঝা যায় প্রকৃতির ইতিহাস মানুষের ইতিহাসের চেয়ে অনেক পুরনো। এই শালবন বাতাসকে পরিষ্কার করে, মাটিকে ধরে রাখে, আর অসংখ্য প্রাণীর নিরাপদ আশ্রয় হয়ে দাঁড়িয়ে আছে বছরের পর বছর। বন কমে গেলে শুধু সবুজ হারায় না, হারায় বৃষ্টি, হারায় প্রাণ বৈচিত্র্য, আর ধীরে ধীরে হারায় আমাদের ভবিষ্যৎ। এখানে লোককথা আছে যে একসময় নাকি এখানে বাঘও ছিল, বাঘ, ভাল্লুক বা অন্য প্রাণীগুলি ছিল। কিন্তু আস্তে আস্তে যত বন ছোট হয়েছে, পশু পাখি কমে আসছে। এত চুপচাপ আর পাখির সাউন্ড। বাংলাদেশের জায়গা অনুযায়ী আসলে অনেক কম বন আছে, যেটা খুবই অ্যালার্মিং একটা ব্যাপার। সো আমরা বলতে পারি এটা বাংলাদেশের ওয়ান অফ দ্য অক্সিজেন সেন্টার, যেখান থেকে আমরা আসলে অক্সিজেন পাই। এখানে পশু পাখিরা থাকতে পারে। 1960 সালের পরেই এই পুরো এলাকাটাকে বন বিভাগ সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা করে দিছে। সো এখানে আসলে অন্য কিছু আর কেউ করতে পারবে না, এটা বনই থাকবে।
কিন্তু আবার শুনলাম এখানে নাকি অনেক জায়গা জুড়েই আনারস চাষ, কলা চাষ হয়, যেটা আসলে বনের অনেক ক্ষতি করতেছে। আসলে এইসব জায়গায় এসে না ঘুরলে না এই প্রবলেমগুলির সাথে কানেক্ট করা যায় না। বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ দেশে এমন বনভূমি শুধু সৌন্দর্যের জন্য না, এগুলো আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষার শেষ প্রহরী। তাই মধুপুরের এই নীরব শালবন আমাদের শুধু মুগ্ধই করে না, আমাদের দায়িত্বের কথাও মনে করিয়ে দেয়। নিম গাছের সুবিধা কি, গরু ছাগল খায় না, পোকা টোকাও কম হয়। তো যেখানে লাগাই দিব আশা করি বড় হয়ে যাবে। দেলদুয়ার গ্রামে আছে দেলদুয়ার জমিদার বাড়ি মসজিদ। কিছু স্থাপনা থাকে যাদের পরিচয় শব্দে না, নীরব সৌন্দর্যে। ইতিহাসের পাতায় এই মসজিদ নিয়ে গল্প কম, কিন্তু এর সৌন্দর্য আজও মানুষকে থামিয়ে দেয়। টাঙ্গাইল জুড়ে ছড়িয়ে আছে অনেকগুলো জমিদার বাড়ি। তার মধ্যে মহেরা জমিদার বাড়ি ইট আর চুনের দেয়ালে দাঁড়িয়ে থাকা এক নিঃশব্দ সাক্ষী। (1890 সালের আগেই নির্মিত এই প্রাসাদ একদিকে সৌন্দর্যের গল্প বলে, আরেকদিকে বহন করে আমাদের রক্তাক্ত ইতিহাসের ভার। 1971 সালে পাকিস্তানি আর্মিরা এই জমিদার বাড়িতে অ্যাটাক করে, তখন 5 জন মারা যায়। আর এই ইনসিডেন্টের পর জমিদার ফ্যামিলির সবাই এখান থেকে নৌপথ দিয়ে পালিয়ে যায়। তারপরে এই জায়গাটা আসলে পরিত্যক্ত হয়ে যায় এবং একটা সময় পরে মুক্তিযোদ্ধারা এখানে ক্যাম্প করে। সো যুদ্ধের পরে তো এই জায়গাটার আসলে কোনো ওনারশিপ ছিল না অনেক দিন। তো আস্তে আস্তে গভর্নমেন্ট এই জায়গাটা অ্যাকোয়ার করে, আর এখন এই পুরো জায়গাটা আসলে পুলিশ ট্রেনিং সেন্টার। ভেতরে আছে একটি জাদুঘর, যেখানে সংরক্ষিত মুক্তিযুদ্ধের অস্ত্র আর জমিদারদের বিভিন্ন অ্যান্টিক আইটেমস। এই বাড়ির করিডোরে হাঁটলে মনে হয় দেয়ালগুলো এখনো অতীতকে ধরে রেখেছে। টাঙ্গাইলের আরেকটি বিখ্যাত জমিদার বাড়ি ধনবাড়ি জমিদার বাড়ি। আমি এখন আছি ধনবাড়ি জমিদার বাড়িতে। খুবই ফ্যান্সি একটা জমিদার বাড়ি, টাঙ্গাইলের ওয়ান অফ দ্য বেস্ট জমিদার বাড়ি এটা। এর শিকড় শুরু হয় মুঘল আমল থেকে। পরে 1920 সালের দিকে বাহাদুর সৈয়দ নওয়াব আলী চৌধুরী বাড়িটি নতুন করে সংস্কার করেন। তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা এবং ব্রিটিশ সরকারের প্রথম মুসলিম মন্ত্রীদের একজন। পাশেই দাঁড়িয়ে আছে অনেক পুরনো নওয়াব শাহী জামে মসজিদ, যার সূচনা ধরা হয় মুঘল সম্রাট জাহাঙ্গীরের আমলে। পরে নওয়াব আলী চৌধুরী মসজিদটিকে সম্প্রসারণ ও আধুনিক রূপ দেন। ফর দ্য লাস্ট 97 ইয়ার্স, মানে 97 বছর ধরে এখানে কেউ না কেউ কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। এখানে ইতিহাস শুধু লেখা না, স্তরে স্তরে গড়া। টাঙ্গাইলের গর্বের কথা বলতে গেলে অবশ্যই চোখ পড়বে বিশাল যমুনা সেতুতে। 4.8 কিলোমিটার দৈর্ঘ্য এই সেতু শুধু কংক্রিট আর স্টিলের কাঠামো না, এটি ঢাকা আর উত্তরবঙ্গের মধ্যে একটি জীবনরেখা। প্রতিদিন হাজার হাজার মানুষ আর যানবাহন এই সেতু পেরিয়ে চলে। বাংলাদেশের গল্পে নদীর চ্যাপ্টার থাকবে না, এটা তো ভাবাই যায় না। নীরবে কিন্তু প্রবল শক্তি নিয়ে বয়ে যাচ্ছে যমুনা নদী।
শীতকালে নদীর বুকে মাথা উঁচু করে দাঁড়ায় এই বিশাল চর। যমুনা শুধু একটি নদী না, এটা এই অঞ্চলের ইতিহাস, জীবিকা আর সংগ্রামের অংশ। নদী সবসময় একটা কথা মনে করিয়ে দেয়, পথ থেমে থাকে না। হাজার হাজার মানুষের গল্প নিয়ে গড়া টাঙ্গাইল শহর খুবই ব্যস্ত একটি শহর। আর এইখানের মিষ্টির নিজের পরিচয় আছে, বিশেষ করে চমচমের। সারি সারি গম্বুজ আর মিনারে দাঁড়িয়ে থাকা এই মসজিদ মডার্ন আর্কিটেকচারের একটি মাস্টারপিস। এই মসজিদে টোটাল 201টা গম্বুজ আছে, যা পৃথিবীর কোথাও নেই। এরকম একটি ওয়ার্ল্ড রেকর্ড অর্জন করা মসজিদ অবস্থিত পাথালিয়া গ্রামে। একজন বাংলাদেশী হিসেবে এই মসজিদটা নিয়ে গর্ব হয়। মাইধার চালাটিলা ছোট্ট একটি প্রাকৃতিক উঁচু ভূমি, কিন্তু শান্তির দিক থেকে বিশাল। খুব ইন্টারেস্টিং একটা জায়গা। আউট অফ নোওয়্যার মাঝখানে একটা টিলা আছে, আর এই চারিদিকে সমতল ভূমি। এখানে কলা চাষ করতেছে, বিভিন্ন জিনিস চাষ হইতেছে। আর এই সমতল ভূমির চারিদিকে আবার টিলা, আর টিলা হচ্ছে বেসিক্যালি ছোট ছোট পাহাড় আর কি। আজ চারপাশে ধুলা উঠছে, মাটির রং কিছুটা ফিকে, তবুও খোলা আকাশ বলে দেয় বর্ষা এলে এই জায়গা আবার জেগে উঠবে। প্রকৃতির একটা অদ্ভুত ক্ষমতা আছে, সে অপেক্ষা করতে জানে। টাঙ্গাইল আমাকে শুধু জায়গা দেখায়নি, আমাকে তার গল্প শুনিয়েছে। অজানা গ্রাম, পুরনো মসজিদ, শালবনের নীরবতা আর যমুনার স্রোত, সব মিলিয়ে একটা কথাই বুঝলাম, বাংলাদেশকে চিনতে হলে তার ভিতর দিয়ে বাতাসের মতো বইতে হবে। টাঙ্গাইলের যাত্রা শেষ, কিন্তু পথ এখনো বাকি, কারণ এই দেশের গল্প এখনো শেষ হয়নি। আমি চলছি, দেখা হবে পরের জেলায়।